অ্যালেক্স প্রেটিকে ১০টি গুলি করা হয়েছে। তার মধ্যে তার গান নিয়ে নেওয়ার পরে তাকে গুলি করা হয়েছে এবং মানে এটা তো যদি সত্যিই কাউকে মনে করা হয় যে আমার কাজে বাধা দিচ্ছে, আমি ডিফেন্সিভ, ১০ টা গুলি করারও প্রয়োজন নাই। এবং রেনে গুডের ব্যাপারেও কিন্তু এখন নতুন তথ্য আসছে যে উনাকে ১ম গুলিটি যখন পুলিশ করেছিল তারপর ৮ মিনিট উনি জীবিত ছিলেন। তখন কিন্তু কোন রকমের আপনার মেডিকেল সহায়তা তাকে দেওয়া হয়নি। সবাই মামদানিকে প্লাস পয়েন্টই দিয়েছে। যেমন নিউ ইয়র্ক টাইমস বলেছে যে ডোনাল্ড মামদানি হিউমার ব্যবহার করেছেন, তার কমিউনিকেশন স্কিল ব্যবহার করেছেন এবং তার ম্যানেজমেন্ট স্কিল ব্যবহার করেছেন করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। ট্রাম্পের ইলেকশনের প্রমিস গুলো দেখেন, জি। উনার প্ল্যাটফর্মই ছিল যে উনি ক্রিমিনাল যারা যে ইলিগালরা ক্রিমিনাল কাজ করে তাদেরকে উনি দেশ থেকে বিতাড়ন করবেন। এবং এই প্ল্যাটফর্মে কিন্তু উনি অনেক সমর্থন পেয়েছিলেন। কিন্তু তারপরে যখন আমরা দেখলাম যে উনি ক্ষমতায় আসলেন, উনি আইস যেভাবে করে তার ক্ষমতা ব্যবহার করছে সেটা কিন্তু ক্রিমিনাল কারো পিছনে যাচ্ছে না। Mamdani was present all the time next to New York City dwellers. এই শহরে যারা বাসিন্দা তার পাশে মামদানি আগাগোড়ায় ছিলেন। মামদানি তার প্রথম টেস্ট কেমন করলেন বলে আপনি মনে করেন এই ন্যাচারাল ডিজাস্টার সামলানোর ব্যাপারে? রবি ভাই অনেক ধন্যবাদ। আপাকে দেখছি অনেকদিন পরে। আপা আপনাকে সালাম। মামদানির জন্য প্রথম মেজর টেস্ট এবং আপনি যদি রিভিউগুলি দেখে থাকেন, টেলিভিশন কাভারেজ দেখে থাকেন, পত্রপত্রিকা পড়ে থাকেন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এমনকি নিউ ইয়র্ক পোস্ট, তারা সবাই মামদানিকে প্লাস পয়েন্টই দিয়েছে। যেমন নিউ ইয়র্ক টাইমস বলেছে যে ডোনাল্ড মামদানি হিউমার ব্যবহার করেছেন, তার কমিউনিকেশন স্কিল ব্যবহার করেছেন এবং তার ম্যানেজমেন্ট স্কিল ব্যবহার করেছেন করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। মাথায় রাখতে হবে যে 8.5 মিলিয়ন মানুষের এই শহর নিউ ইয়র্ক, 5টা বড়, এবং যে বিশাল আকারের স্টর্মটা হয়েছে, সাম্প্রতিক সময়ে এত বড় স্টর্ম আমরা দেখিনি এবং অ্যাকুমুলেশন হয়েছে স্নোর। তার চেয়ে বড় কথা, বরফ জমে গেছে। জমার ফলে যেটা ঘটে, রিমুভ করা যাচ্ছে না। আমি যেখানে থাকি, আমি থাকি কুইন্স ভিলেজে, প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি আমরা বরফ সরানোর গাড়ি প্লাউ করছে। রাস্তা মুক্ত হয়েছে, গাড়ি চলাচল করতে পারে, কিন্তু বরফগুলি রাস্তার দুপাশে জড়ো হয়ে পড়ছে। ফলে গাড়ি রাখবার জন্য পার্কিং কোনো স্পেস পাচ্ছেন না, আপনি হাঁটারও পথ পাচ্ছেন না। ফলে যত কমপ্লেন শুনছি আমি মূলত এই ব্যাপারটা নিয়ে যে বরফ জমে স্তূপ হয়েছে। আমরা জানি যে প্রায় 2500 প্লাউ ট্রাক এই সময় মামদানি এমপ্লয় করেন। আর আমাদের রাফলি 1003 ট্রাক আছে, তার মধ্যে আড়াই হাজার ট্রাককে তিনি ব্যবহার করেছেন এবং খুব তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি দিনই বরফ এই স্টর্মের প্রতিটি দিনই তিনি প্রেজেন্ট ছিলেন। আমি দেখছিলাম আমাদের সিটি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট, তার একটি বক্তব্য আমার নজরে পড়েছে। উনি বলছেন যে মামদানি ওয়াজ প্রেজেন্ট অল দ্য টাইম নেক্সট টু নিউ ইয়র্ক সিটি ডুয়েলার্স। এই শহরে যারা বাসিন্দা তার পাশে মামদানি আগাগোড়ায় ছিলেন। তিনি প্রেস কনফারেন্স করছেন, তিনি নিজে রাস্তায় বরফ ক্লিন করছেন, লোকের সঙ্গে ঠাট্টা করছেন, মজা করছেন। ছুটির দিনে বাচ্চারা ভেবেছিল স্নো ডে হবে, স্নো ডে না দিয়ে তাদেরকে তিনি ঘরে বসে লং ডিস্টেন্সে পড়ার কথা বলেছেন। এতে ছাত্ররা অখুশি হয়েছে। ঠাট্টা করে তিনি বলেছেন, তোমরা রাগ করলে আমার সাথে দেখা হলে আমাদেরকে স্নোবল ছুড়ে মেরো। অন্য কথা, তিনি হিউমার দিয়ে চেষ্টা করেছেন সবাইকে ইনভলভ করতে। আমার বইতে, আমার বিবেচনায় মামদানি তার পরীক্ষায় ভালোভাবে উতরে গেছেন। কোথায় তিনি ফেল করেছেন, তিনি নয়, সিটি ফেল করেছে বলবো আমি। তা হচ্ছে যে এইবারের যাত্রায় প্রায় 8 জন, আমার হিসাব মতে 8 জন ঠান্ডায় জমে মারা গেছেন। 8 জন ঠান্ডা জমে মারা গেছেন এবং তাদের মধ্যে নানা বয়সের মানুষ আছে। একজন অলমোস্ট 90 বছরের বৃদ্ধ, তিনি ডিমেনশিয়ায় ভুগতেন, ঘর থেকে বেরিয়ে গেছেন, আর ফিরতে পারছেন, আটকে পড়েছেন, বরফে পড়ে মারা গেছেন। এরকম 8 জন মানুষ মারা গেছেন। এবং মামদানি কিন্তু প্রথম দিন থেকেই বলছেন, প্লিজ আপনার প্রতিবেশী কেউ যদি বয়স্ক হন, বয়োবৃদ্ধ হন, বিবাহ থাকেন, তার পাশে দাঁড়ান। ভলেন্টিয়াররা তিনি বারবার পাঠিয়েছেন দেখবার জন্য কে কোথায় আটকে পড়ে আছে। এই যে 8 জনের কথা বললাম, এরা সবাই কিন্তু হোমলেস, একজন ছাড়া বাকি সবাই হোমলেস। এবং হোমলেসের মধ্যে টেন্ডেন্সি হচ্ছে ঘরে না ফিরে যাবার। তারা যেখানে থাকেন সেটা তাদের ঘর। ফলে জোর করে ধরে নিয়ে আসতে হয়েছে, কিন্তু লিটারালি
জোর করে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে ঠান্ডা থেকে মুক্ত হবার জন্য। চেষ্টা চেষ্টা তিনি কমতি করেননি, চেষ্টা তিনি কমতি করেননি। ফলে আমি বলবো, যেটা বললাম আবার বলি আমি, যে প্রথম পরীক্ষায় তিনি আমার বিবেচনায় উতরে গেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। মেহনাজ মোমেন, যাচ্ছি আপনার কাছে। আপনি সমাজবিজ্ঞান পড়ান। সো এই যে মিনিয়াপুলিসে আমরা যেই ঘটনাটি দেখলাম, মানে এটি জোর করে ফেডারেল এজেন্ট আইস পাঠিয়ে দেওয়া হলো, এটি একটি ব্যাপার। এবং সাধারণ জনগণের উপর বেসিকলি আমাদেরকে প্রথমে বলা হলো যে আমরা যে ইললিগাল লোক আছে, যারা যারা ক্রিমিনাল আছে তাদেরকে ধরবো, কিন্তু আমরা দেখলাম যে নির্বিচারে গণহত্যা চলছে বেসিকলি। রেনে গুডের কথা আমরা জানি, অ্যালেক্স প্যারির কথা আমরা জানি, যেটি একেবারে প্রকাশ্যে চলে এসেছে। আমরা দেখেছি 70 বছর বয়সের একজন লোককে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে শুধুমাত্র বক্সার এবং স্যান্ডো গেঞ্জি পরিয়ে ফেডারেল এজেন্ট জোর করে নিয়ে যাচ্ছে গাড়িতে। আমরা দেখলাম যে 17 বছরের একটি ছেলে যে ওয়ালমার্টে কাজ করতো, হু ইজ বর্ন ইউএস সিটিজেন, তাকে যেভাবে হেনস্থ করা হলো, তারপরে যখন তাকে ধরে নিয়ে গেল হলো রাস্তায়, তারা বুঝতে পারলো যে এটা আসলে ইউএস সিটিজেন ছেলেটি, তখন তাকে ছেড়ে দেওয়া হলো। সে উদ্ভ্রান্তর মতো এদিক সেদিক হাঁটছিল এবং কান্না করছিল, 17 ইয়ার্স ওল্ড, রাইট? আমরা দেখলাম যে বাচ্চা, মা, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমরা দেখলাম ওয়ারেন্ট ছাড়া বিভিন্ন বাসায় দরজা ভেঙে ঢুকে যাচ্ছে, ওয়ারেন্টের প্রয়োজন নেই। ওকে, যখন তখন যাকে তাকে গ্রেফতার শুধু না, হেনস্থ করা হচ্ছে। আপনি যদি সাদা না হয়ে থাকেন তাহলে তো আপনার রক্ষাই নেই। এখন তো সাধারণ রক্ষা নেই। সাদা তো রক্ষা নেই। এবং এটির আরো বড়, অ্যালেক্স পেটির ব্যাপারে তদন্ত আরো চলে এসেছে, এবং মানে যে কথা আমি শুনলাম তাতে মনে হচ্ছে it was a calculated murder. It is a murder nonetheless, but it was a targeted murder, not calculated, targeted murder. সেটা আপনি হয়তো ইতিমধ্যে দেখেছেন এই ধরনের রিপোর্ট। আমার যতদূর ধারণা, আপনি যখন মাথা নাড়ছেন আমি বুঝতে পারছি। এই যে মিনিয়াপুলিসে যেটি হলো, মিনিয়াপুলিস সাধারণ মানুষ এবং সরকার মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। সমাজ বিজ্ঞানের চোখে হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস, আচ্ছা, আমি এবং আউটকামটা কি হয় যখন মানুষ দাঁড়িয়ে যায়? আমি একটু পিছন থেকে শুরু করতে জি, চাই। জি। আপনারা যদি ট্রাম্পের ইলেকশনের প্রমিস গুলো দেখেন, ওনার জি। প্ল্যাটফর্মই ছিল যে উনি ক্রিমিনাল, যারা যে ইলিগালরা ক্রিমিনাল কাজ করে তাদেরকে উনি দেশ থেকে বিতাড়ন করবেন, এবং এই প্ল্যাটফর্মে কিন্তু উনি অনেক সমর্থন পেয়েছিলেন। কিন্তু তারপরে যখন আমরা দেখলাম যে উনি ক্ষমতায় আসলেন, উনি আইস যেভাবে করে তার ক্ষমতা ব্যবহার করছে, সেটা কিন্তু ক্রিমিনাল কারো পিছনে যাচ্ছে না এবং ইল্লিগালও না। এবং আমি এখানে আরেকটা জিনিস, আরেকটা প্রসঙ্গ অ্যাড করতে চাই। মিনিয়াপোলিস শহরে আপনার কয়জন আনডকুমেন্টেড মানুষ আছে? আপনার যদি সত্যি আনডকুমেন্টেড মানুষ ধরতে হয়, তাহলে যে সমস্ত শহরে তাদের সংখ্যাধিক্য আছে, নিউ ইয়র্ক, মানে যে সমস্ত স্টেটের কথা বলছি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইভেন টেক্সাস, এসব জায়গায় কিন্তু আমরা ওরকম তৎপরতা দেখছি না। আমরা তৎপরতা দেখছি কতগুলো টার্গেটেড সিটি, যেমন পোর্টল্যান্ডে হয়েছিল, লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছিল, এখন মিনিয়াপোলিসে। এবং এখানে আরেকটা জিনিস, ওখানে যারা সোমালিরা আছে তারা কিন্তু বেশিরভাগ এসেছে 80s 90s এ। তো ওখানে সোমালিও এবং আমেরিকান সিটিজেন তারা, কিন্তু ধরেন নন হোয়াইট এরকম ভাবে যদি ধরি, তারাও কিন্তু অনেক দিন ধরে আছেন, তারাও কিন্তু নতুন আগত না, তারাও মানে তারা অলরেডি 20 বছর 30 বছর হয়ে গেছে, তারা এই দেশেরই এখন সিটিজেন। হ্যাঁ, তো এখানে একটা প্রসঙ্গ হচ্ছে সবচেয়ে মানে আমাদের চিন্তা করতে হবে, কেন এই শহরটিকে কেন টার্গেট করা হলো। আচ্ছা, 2 নম্বর কথা, আমরা নিজের চোখে আমরা যেগুলো দেখলাম, যেগুলো ভিডিওতে যেভাবে করে রেনে গুডকে মারা হলো এবং অ্যালেক্স পেটিকে মারা হলো, মানে এগুলো তো হত্যা ছাড়া আর কোনো কিছুই না। এবং রেনে গুডের ব্যাপারে আমরা দেখেছি যে ফেডারেল গভর্নমেন্ট খুব শক্ত অবস্থান নিয়ে বারবার বলছিল যে উনি আইসের কার্যক্রমে বাধা দিচ্ছিলেন। কিন্তু অ্যালেক্স পেটির ব্যাপারে আমরা দেখেছি তাদের প্রথমেই সেই কথাগুলো বললেও এই জিনিসটা, এই মতবাদটা তারা পরিবর্তন করতে বা নরম সুর করতে তারা বাধ্য হয়েছেন। যদিও অ্যালেক্স পেটি তার গান ক্যারি করছিলেন এবং যে গান তার মানে লিগাল, তার সমস্ত রাইট আছে, উনি কিন্তু একবার ওনার গানের মধ্যে হাত দেননি। উনি যে দুজন মহিলাকে আইস হেনস্থা করছিল তাদেরকে উনি রক্ষা করার জন্য গেছিলেন। এবং আরেকটা কথা, অ্যালেক্স পেটিকে 10টি গুলি করা হয়েছে, তার মধ্যে তার গান নিয়ে নেওয়ার পরে তাকে গুলি করা হয়েছে। এবং মানে এটা তো যদি সত্যিই কাউকে মনে করা হয় যে আমার কাজে বাধা দিচ্ছে, আমি ডিফেন্সিভ, 10টা গুলি করার প্রয়োজন নাই। এবং রেনে গুডের ব্যাপারেও কিন্তু এখন নতুন তথ্য আসছে যে ওনাকে
প্রথম গুলিটি যখন পুলিশ করেছিল তারপর 8 মিনিট উনি জীবিত ছিলেন, তখন কিন্তু কোনো রকমের আপনার মেডিকেল সহায়তা তাকে দেওয়া হয়নি। তো এগুলো তো একদমই হত্যা। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মাগা বেস, যেটা ট্রাম্পের সাপোর্টার বেস, আপনার যারা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট খুবই আপনার তাদের জন্য একদম সিক্রেট একটা জিনিস, তারাও কিন্তু অ্যালেক্স প্রেটির মৃত্যুটাকে, রেনে গুডের মৃত্যুটাকে তারা যেরকম ভাবে জাস্টিফাই করেছে সেরকম ভাবে করছে না। এবং এখানে আরেকটা জিনিসও আমার কাছে মনে হয় বলা দরকার, এই দুটি মৃত্যু নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু আরো অনেক মৃত্যু ঘটেছে, হ্যাঁ? এবং তার মধ্যে আপনার কিন্তু আমার জানার মতে আরো ধরেন মোট আমি 8টি মৃত্যু দেখেছি, কিন্তু তার মধ্যে এই দুজনই শুধু আপনার শ্বেতাঙ্গ। হ্যাঁ? তো এখন এই সমস্ত মৃত্যু, তারপরে যেভাবে করে ধরে নেওয়া হচ্ছে, একটা ৫ বছরের ছেলেকে ধরে নিয়ে এসে এই টেক্সাসেই তাকে বন্দী করে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলেটি একদম কোনো কিছু খেতে পারছে না। মানে একদম নির্জীব হয়ে পড়েছে। তার মা খুবই চিন্তিত। তো ও তো এবং সে কিন্তু আমেরিকান সিটিজেন। এরকম আপনি যে আরেকজন ভদ্রলোকের কথা উল্লেখ করলেন, যাকে একদম ঘর থেকে এরকম মানে উনি ঘুমিয়েছিলেন, ওনাকে নিয়ে এসছে, উনিও কিন্তু আমেরিকান সিটিজেন। তো এখন দেখা যাচ্ছে যে শুধু আপনার ক্রিমিনালের কথা তো বাদই দিলাম, ক্রাইমে কার কার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, ইভেন সিটিজেন নন সিটিজেন এই জিনিসটাও পার্থক্য করা হচ্ছে না।